জামায়াতে 50 লক্ষ জিহাদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, এটা গাজাতুল হিন্দ। উনি বলতেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা ভবিষ্যৎবাণী আছে যে হিন্দুস্তান এক সময় মুসলমানরা দখল করবে। এখন এটা করতেছে যে সে হলো ডাক্তার মোহাম্মদ তাহের, আবদুল্লাহ তাহের। উনি হলেন জামায়াতে ইসলামের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা শফিক সাহেবকে যে আমির হিসেবে জানি, আমিরের চাইতেও উনি প্রভাবশালী দলে। উনি বলছে কথাটা যে আচ্ছা কি বলছে সেটা আগে পুরোটা বলে নিই, তারপরে বলবো যে কেন বলছে, আর শেষে যে বলবো যে আসল ঘটনাটা কি। তাহলে প্রথমে শুনেন, আমেরিকায় উনি এখনো আছেন, ওইখানে উনি বলছেন একটা প্রোগ্রামে যে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে তাহলে জামায়াতের 50 লক্ষ জিহাদি পাল্টা ভারত আক্রমণ করবে এবং ভারতের সাথে তারা যুদ্ধ করবে। 50 লাখকে আবার দুই ভাগে ভাগ করেছেন, এক ভাগ গেরিলা যুদ্ধ করবে আর এক ভাগ তারা সরাসরি যুদ্ধ করবে অস্ত্র নিয়ে। আচ্ছা, আরো অনেক কথা বলছে ওইখানে উনি যে এটা তাহলে পরে আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়ার একটা সুযোগ পেয়ে গেলাম, কারণ 1971 সালে আমাদেরকে মিথ্যাভাবে ব্লেম করা হয়, অভিযোগ করা হয় যে আমরা রাজাকার ছিলাম। এটা মিথ্যা অভিযোগ করা হয়েছে আমাদেরকে 71 সালে। তাহলে আমরা এবার প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগটা পেয়ে গেলাম। ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে বসে তাহলে একমাত্র জামাতেরই 50 লক্ষ সোলজার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। এখানে তারা দুইটা সুযোগ পাবে, একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণী আছে গাজাতুল হিন্দ, গাজাতুল হিন্দ, দিল্লি সহায়তা পুরা ভারতবর্ষ দখল করে নেবে তারা। আর আরেকটা হলো 71 সালে তাদেরকে যে মিথ্যা অভিযোগ দেওয়া হয় যে তারা সরকারি দলে ছিল রাজাকার, সেটা তারা প্রমাণ করার সুযোগ পাবে এবং বাংলাদেশে একমাত্র খাঁটি মুক্তিযুদ্ধ তারাই থাকবে এবং টোটাল ভারত বাংলাদেশ টোটাল ওরা শাসন করবে। এটা হলো ওনার ওই দিনকার বক্তব্য। আচ্ছা, এই বক্তব্যটা কেন দিছে আমি আপনাকে বলি। এই কিছুদিন আগে ভারতের একজন গুরুত্বপূর্ণ পাবলিক ফিগার উনি আসছিল বাংলাদেশে, তো বিবিসিতে দেখলাম এই সাক্ষাৎকারটা, সে প্রচার হয়েছে। তো উনি একটা সাক্ষাৎকার নিয়েছিল এই আবদুল্লাহ তাহের সাহেবের, জামায়াতের। ওইখানে উনি শ্রী রাধা দত্তকে বলেছেন, রাধা দত্ত ওনাকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা আপনারা ক্ষমতায় আসলে তো বাংলাদেশকে তালেবান বানিয়ে ফেলবেন বা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন। উত্তরে ইনি বলেছেন যে আমরা ইসলামী এই খেলাফত কায়েম করব, শরিয়া আইন কায়েম করব বা তালেবানি শাসন কায়েম করব, এটা আপনাকে কে বলছে? আমরা তো কোথাও বলি নাই যে আমরা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করব। এটা হলো গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা গণতন্ত্র কায়েম করব, এটা বলছে। তারপরে শ্রী রাধা দত্ত প্রশ্ন করছে যে ভারত তো আপনাদেরকে সন্দেহ করে এই ব্যাপারে যে আপনারা ক্ষমতায় আসলে মৌলবাদের উত্থান হবে এবং আপনারা একবার ওই 10 ট্রাক অস্ত্র 2004 সালে পাঠিয়ে লাগছিলেন। এর উত্তরে বলছে যে আমরা তো ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্যে সবসময় চেষ্টা করতেছি এবং ওই যে 10 ট্রাক অস্ত্র এসেছিল ওটার সাথে আমরা কোনোভাবেই জড়িত ছিলাম না।
এটা তো বিএনপি ক্ষমতায় ছিল, এটা তাদের ব্যাপার, প্রশাসনের ব্যাপার, আমরা এটার সাথে জড়িত ছিলাম না। কিন্তু আসল ব্যাপারটা হলো কি, যে ওই অস্ত্রের চালানটা যে জেটিতে নামছিল চিটাগাঙ্গের, ওটা ওই যে শিল্প কারখানা যেটি, ওটা এটার দায়িত্ব ছিল আবার মাওলানা মতিউর রহমান নিজামী, উনি ছিলেন শিল্পমন্ত্রী তখন, ওটা টোটালটা ওনার আন্ডারেই ছিল। এ কারণে ওই মামলাতেও কিন্তু উনি ফাঁসছে, এটা সবাই জানে। কিন্তু ইনি তাহির সাহেব পুরোপুরি অস্বীকার করছে যে আমরা সেই অস্ত্রের সাথেও জড়িত না, এবং আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, এবং আমরা সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করতেছি, ভারতকে আশ্বস্ত করতেছি। আরও বলছে যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এটা জামাতের আমিরও বলছে, এবং সেও বলছে যে ভারত হল আমাদের বন্ধুপ্রতিম বৃহৎ শক্তি, একটা বৃহৎ রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী তো বদলানো যাবে না। তারপরেও বলছে যে ভারত যেটা মনে করতেছে সেটা ঠিক না, আমরা কোথাও বলি নাই যে আমরা ইসলামী খেলাফত কায়েম করব। আচ্ছা, এই যে সাক্ষাৎকারটা ওই আবদুল্লাহ মোহাম্মদ তাহের দিয়েছে, সেটা আবার বিবিসি সহ ভারতের অনেক মিডিয়াতে প্রচার হয়েছে। আচ্ছা, প্রচার হওয়ার পরে এখন বাংলাদেশের যে একটা বিশাল গোষ্ঠী আছে, ভারত বিরোধী সেন্টিমেন্ট যেটা আছে, এরা বিভিন্ন রাজনৈতিক মহলে, চায়ের স্টলে, সবখানেই এটা নিয়ে আলাপ আলোচনা হইতেছে যে শেষে কি জামায়াত ভারতের দালাল হয়ে গেল, তাহলে আবু তাহের এগুলো, ওই মোহাম্মদ তাহের এগুলো কি কথাবার্তা বলল। উনি বিশাল সাক্ষাৎকার, তো টোটাল সাক্ষাৎকারটাতে ভারতের পদলেহন করছেন, উনি চুম্বন করছেন, এবং প্রমাণ করতে চাইছেন যে না, আমরা ভারত বিরোধী না। এটা নিয়ে সারা দেশে একটা সমালোচনা চলতেছে, কারণ আওয়ামী লীগ তো এখন নাই, এখন ভারতের দালাল বিএনপিকে বাড়ানোর জন্য চেষ্টা করা হইতেছে। কারণ বিএনপি একটা মুক্তিযোদ্ধা দল, বিএনপির প্রতিষ্ঠাতা যিনি, উনি তো একজন সেক্টর কমান্ডার ছিলেন, একজন উনি বীর উত্তম, একজন ফ্রিডম ফাইটার, ওনার দল না এটা, সেখানে অনেক মুক্তিযোদ্ধা আছে, ওনার তো মুক্তিযুদ্ধের কথা বলবো। এই মুক্তিযুদ্ধের কথা বলার কারণে এখন জামায়াতের যারা ইউটিউবার আছে, ফেসবুকার আছে, বট বাহিনী আছে, সব মিলেইয়া এখন বিএনপিকে ভারতের দালাল বানানোর জন্য চেষ্টা করতেছে একদিক দিয়ে। আর আরেক দিক দিয়ে উনি শ্রী রাধা দত্তকে সাক্ষাৎকার দিয়ে ফেলছে যারা ভারতের বন্ধুত্ব চায়। এখন এই যে সমালোচনার মধ্যে পড়ছে যে হাই হাই জামাত এটা কী, এরা কি, আসল ব্যাপারটা কি, ওইখান থেকে বাঁচার জন্যে উনি এই 50 লক্ষ যোদ্ধা বানাইছে, বানাইয়ে গাজাতুল হিন্দ করব বলে ওখানে প্রচার করছে, করে দেশবাসীকে আশ্বস্ত করতেছে ওই যে ভারত বিরোধী সেন্টিমেন্ট যে ভোটগুলা, এদের কাছে হিরো হওয়ার চেষ্টা করতেছে যে বিএনপিও ভারতের দালাল, আর আওয়ামী লীগ তো ভারত চলে গেছে ভারতের দালাল, একমাত্র আমরাই ভারত বিরোধী শক্তি। এই হলো আসল ঘটনা, ওনার যুদ্ধটা হলো এইখানে, ভারতের সাথে না। আচ্ছা, ভারতের সাথে না কেন বলতেছি যুদ্ধটা শুনবেন। 1971 সালে ওনারা পাকিস্তান সরকারের সাথে ছিল, পাকিস্তান সরকারের বিরুদ্ধে যে মুক্তিযোদ্ধা হয়ে যে অস্ত্র ধরবে এই সাহস তাদের ছিল না। ওরা কিন্তু ভয়েই সব রাজাকার হয়ে গেছিল। জামাতের জন্ম থেকে এই পর্যন্ত দেখাইতে পারবেন যে এরা কোথাও স্রোতের উজানে নৌকা বাইছে বা আন্দোলন সংগ্রাম করছে, যুদ্ধ করছে, দেখাইতে পারবেন কোথাও? এই পাকিস্তান সৃষ্টিরও তারা বিরোধিতা করছিল। মানে সরকার যেদিকে আছে, শক্তি যেদিকে আছে, তারা সেই দিকে থাকে সবসময়। বিগত 15 বছর যে আওয়ামী লীগের
আপনারা বলতে পারবেন জামায়াতের একটা লোক গুম হয়েছে, জামায়াতের একটা লোককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে? বলতে পারবেন কেউ? একটাও নাই। 2-4 জন একটু জেল টেল খাটছে হালকা পাতলা, কারণ জামাতের নির্দেশই ছিল যে তোমরা সব এখন আওয়ামী লীগ হয়ে যাও, যারা শিবির আছো ছাত্রলীগ হয়ে যাও, আর বাকি যারা আছো সব আওয়ামী লীগ হয়ে যাও। জামাত তো ছিলই না গত 15 বছর, তারা আওয়ামী লীগ আর ছাত্রলীগ হয়ে গেছিল সব। এটা আপনারা দেখছেন। আরো প্রমাণ নেবেন, দেখেন 2023 সালের 28 অক্টোবর বিএনপি যে সমাবেশ করছে, মহাসমাবেশ পল্টনে, সেখানে আওয়ামী লীগ সরকার গুলি, টিয়ার গ্যাস, রাবার বুলেট, লাঠিচার্জ করিয়া একদম তছনছ করে দিছে, সমাবেশ ভেঙে দিছে, জ্বালাও পোড়াও হয়েছে। কিন্তু তার ওই পাশেই জামায়াত তারা বড় সমাবেশ করছে, মাত্র 10-12 জন পুলিশ যে ওদের সাথে চাটা খাইছে, কোনো মারেও নাই, বাধাও দেয় নাই, দিবেও না, কারণ তখন তো তারা আওয়ামী লীগ হচ্ছে। তাহলে শেখ হাসিনার ভয়ে যারা আওয়ামী লীগ হয়ে যায়, তারা কিনা গাজার তুলে হিন্দ করতে দেব তারা। এখন তাদের ব্যাপারটা হলো সামনে ভোট, এখন তারা দলে 100টা ভাগ করছে তারা। এই যে আজকে দেখেন ওনাদের দলের যে মনোগ্রাম, সেই মনোগ্রাম থেকে আরবি লেখা উঠে ফেলেছে তারা। আরবিতে যে লেখা ছিল আল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি সরাই দিচ্ছে তারা গতকালকে। এই হলো এক গ্রুপ। এটা করছে কেন? যে আমরা আওয়ামী লীগের ভোট নিবে, মুক্তমনাদের ভোট নিবে, যারা শরিয়া আইন পছন্দ করে না তাদের ভোট নিবে। এই তারা এটা দেখাইতে যে না, আমরা এই দেখেন ইসলামিক দল না, আমরা এই যে আরবি লেখা এটা সরাই দিলাম। এই গেল এক পার্ট। আর এক পার্ট দেখেন, সাংবাদিকে জিজ্ঞেস করছে আমিরকে যে আপনারা তো ক্ষমতায় গেলে নারীদের ঘরের ভিতর ঢুকাইবেন, নারীদের বোরখার ভিতরে, হিজাবের ভিতরে ঢুকাইবেন। বলছে না, নাউজুবিল্লাহি মিন জালিক। এটা তো ভাইরাল হয়ে গেছে, দেখছেন। বলছে না, আমরা ক্ষমতায় গেলেও নারীকে বাধ্য করবো না কাউকে কিছু করতে, যে যে পোশাক পরে স্বাচ্ছন্দ্য বোধ করবে সে সেটা করবে। এই হলো ঘটনাটা। কি কিন্তু তারা সারা দেশে ভোট চাইতেছে কি বলে? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তারা সবখানেই সব বাড়ি বাড়ি বলতে হচ্ছে যে এটা আমরা তো ভোট চাইতেছি না, আল্লাহরে ভোট দেন, আল্লাহ রাসূলে ভোট দেন, ইসলাম প্রতিষ্ঠা হবে। কিন্তু এগুলো বলতেছে তারা। আর এক দিক দিয়ে বলতেছে কারা দেখেন, আজাহারি, তারপরে ওই যে ওই ছেলেটার নাম কি, আমির হামজা, তারপরে তারেক মনোয়ার, কাজী ইব্রাহিম, এই যে এদের একটা বিশাল অজি গোষ্ঠী, এরা জামাতের, এরা তো অনেকেরই এমপি নমিনেশনও দিছে। এরা কোনোদিন একটা সত্য কথা পাইছেন? হাদিস কোরআন বলে, কিন্তু কোন সত্য কথা পাইছেন এদের কাছ থেকে? মানে এরা এমন সব মিথ্যা কথা বলে যে এখন পৃথিবীর কোনো মানুষ যে মিথ্যা কথা এরকম বলতে পারে, এটাই কেউ আর কল্পনা করতে পারে না, নিতে পারে না, এই জন্য আর কিছু জিগায় না। তারেক মনোয়ার বলে উনি 90 সালে ক্রিকেট চ্যাম্পিয়ন, 90 ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করছে। আমির হামজা সবাই, আমির হামজা বলতেছে 275টা রাষ্ট্র ঘুরছে সে। এগুলো হলো জামাতি এরা। তারপরে আর এক গ্রুপ দেখেন জামাতের, ওরা কি করতেছে ভোট নেওয়ার জন্য? হিন্দুদের পূজা মণ্ডপে যায় সব হিন্দু নরনারীর সামনে গীতা পাঠ করতেছে। হিন্দুদের গীতা মুখস্থ করছে কষ্ট করে, যে ওখানে গীতা পাঠ করতেছে, দেদারছে মাওলানা সব, হুজুরটা তো জানেনি, জামাতি সব গীতা পাঠ করতেছে তারা। কি জন্যে? ভোট নেওয়ার জন্য।
আবার নারীর হাত ধরা হারাম, চেহারা দেখা হারাম। শিবির করে তো এই দেশের যুব সম্প্রদায়গুলোকে একেবারে বাতিল করে দিছে, এরা নষ্ট করে দিছে। যার না ওই যে আক্তারে যে এক নারীর সাথে বিশ্বমঞ্চে হাত মিলাই নাই, অথচ সাথে বেগানা নারী নিয়ে ঘুরছে, আর আমেরিকা সারাদিন ঘুরতেছে, সেখানে নগ্ন নারী সব চারিদিকে, অর্ধনগ্ন নারী, সেগুলো দেখতেছে। তো এই হলো জামাত দেশটাকে এইভাবে নষ্ট করে ফেলছে। তাহলে আবার দেখেন জামাতের যে সব ভোট চাইতে যেতেছে বাড়ি বাড়ি, আমি যে ভিডিওতে দেখলাম নারীদের কাপড় ঠিক নাই, ওড়না ঠিক নাই, সব বাড়ি বাড়ি যে ঢুকে যেতেছে হুজুররা জামাতের, যেমন মাগো মাগো করতে করতে ঢুকে ঘরের ভিতরে ঢুকে যেতে। অথচ কিন্তু তারা প্রচার করতেছে কি নারীর চেহারা দেখাটা হলো পাপ। এই হলো জামাত। মেন কথাটাই তো ভুলে গেলাম, কিন্তু এই কথাটা বলার উদ্দেশ্যে আরেকটা লাভ আছে ওদের। লাভ কি? গাজাতুল হিন্দ করবো এই কথা বলার লগে লগে ভারতের বিজেপি, ওরে বাবা রে বাবা, বিজেপি তো জামাতের চেয়ে কম না, হেফাজত ইসলামের চেয়ে কম না। তারা তারা চেতে যাবো গায়ে খবর শোনার লগে, চেতে গিয়েছেই অলরেডি তারা। এখন চেট্টা মিট্টা যদি ভারত ঠিকই বাংলাদেশ আক্রমণ করেও বসে, তাতেও জামাতের লাভ। আপনি কি মনে করেন ভারতের বিরুদ্ধে জামাত লড়াই করব? ভারতের বিরুদ্ধে লড়াই করতে হলে তখন কারা করবে? আপনারা করবেন, আমরা করব, যারা দেশকে ভালোবাসি। বিএনপির লোক করবে, যারা আছে আমরা করব, আপনারা করবেন। ভারতের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে, পারি আর না পারি, দরকার হলে শহীদ মারা দেব। কিন্তু তখন আবার এই জামায়াত ভারতের পক্ষে চলে যাবে, যে আপনারা আমাদের সবাই ধরাই দিবে। ওই 71 সালে যা করছিল, বাড়ি বাড়ি খুঁজে ভারতের সৈন্যের কাছে আমাকে ধরাই দিবে যে এই যে এরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। আবার ওই মা বোনকে ধরে নিয়ে ভারতীয় বাহিনীদের হাতে দিবে। কেন? তাদের দরকার হলো ক্ষমতা। ভারতকে বলবে যে তোমরা এখানে দখল করো, আমরা তোমাদের সাথে আসি, দেয়া কেন্দ্রীয় শাসন না দিয়া এখানকার মুখ্যমন্ত্রী করো, আমাদেরকে মুখ্যমন্ত্রী করো, তোমরা যা বলবা তাই। সেটাও তাদের একটা লাভ। জামায়াত দেখছেন ধর্মকেই 70 ভাগ করে ফেলছে। আর গাজাতুল হিন্দ বইলে হোক, আর ভারতকে উস্কাইয়া দিয়া বাংলাদেশ যদি দখলও করাইতে পারে, তাও তাদের লাভ। তাও তারা রাজাকারী হবে, তারা ভারতীয় সৈন্যের পক্ষে যুদ্ধ করবে আপনার আমার বিরুদ্ধে। দেখ ভিডিওটা বড় হয়ে গেছে। কাজেই এদের এই গাজাতুল হিন্দ জামাতকে নিয়ে চিন্তা করে লাভ নাই। 5টা আসন জামাত এবার পাবে না। এই জরিপের কারণেই তো তাদের মাথা নষ্ট হয়েছে। 5টা আসন এই যত দেখেন, বাংলাদেশের মুসলমানরা, হেফাজতে ইসলামের আলেমরা তো ঘোষণাই দিছে, এই কারণে এদেরকে মুসলমান মনে করে না। তাহলে ভোটটা কোথায়? বিএনপির ঘাড়ে চড়ে কয়টা আসন পাইছিল, এবারকার দেখেন এমন বেইজ্জতি হবে। 5টা আসন আমি বলে চ্যালেঞ্জ করলাম, 5টা আসন 5 জন এমপি হয়ে আসতে পারবে না জামাত। বাংলাদেশের মানুষ কাজে এদের এই সব গাজাতুল হিন্দ যুদ্ধ মধ্য এগুলো এরা 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 একটা কাজই করতে পারবে, আপনার এটা রগ কাটতে পারবে। আপনার গুপ্ত, এরা গুপ্ত সংগঠনের লোক, আপনার সংগঠনে ঢুকে দিতে পারবে। আর রগ কীভাবে কাটে? একটা মানুষ একলা যাইতেছে, তারা উৎপাইতে থাকে, তার রগ কাটিয়ে দেয় 2-4-5 জন মিলে, এই তো। এছাড়াও যুদ্ধের নাম শুনলে জামাত অটোমেটিকলি তারা যে বাংলাদেশ যে দখল করতে আইব তাদের পক্ষ নিয়ে তারা যুদ্ধ করবে। আমেরিকা আসলে আমেরিকার পক্ষে চলে যাবে। সবাই ভালো থাকেন, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে।